আজ প্রায় 7 দিন পর ইকরা একটু স্বাভাবিক অনুভব করছে। জমদূতের দরজায় করা নেড়ে মেয়েটা যেন অলৌকিকভাবেই ফিরে এসেছে। আজ শরীরটা অনেকটাই হালকা লাগছে। তাই সে নিজে থেকেই বিছানায় উঠে বসার চেষ্টা করলো। এতদিন কি আর এভাবে পড়ে থাকা যায়? ইকরা সোজা হয়ে বসার চেষ্টা করতে একজন নার্স দ্রুত এগিয়ে এসে তাকে ধরলেন এবং পিঠের নিচে বালিশ দিয়ে আরাম করে বসিয়ে দিলেন। ইকরা ক্লান্ত গলায় জিজ্ঞেস করলো, সিস্টার, এখান থেকে ছুটি পাবো কবে? আর তো ভালো লাগছে না। নার্স মিষ্টি হেসে বললেন, সেটা তো ডক্টর সাহেব ভালো বলতে পারবেন। তবে আপনার শরীর যে উন্নত দেখছি, খুব শীঘ্রই হয়তো রিলিজ দেওয়া হবে। এই কদিনে ইভানকে অনেকবারই দেখেছে ইকরা, কিন্তু ঠিকমতো কথা হয়ে ওঠেনি। শরীরের অসহ্য যন্ত্রণা আর দুর্বলতার মাঝে কোনো কিছু নিয়েই কথা বলার ইচ্ছে জাগেনি তার। নার্স হঠাৎ কৌতূহলী হয়ে বললেন, আচ্ছা, আপনি কি ইভান স্যারের খুব কাছের কেউ? ইকরা কিছুটা থতমত খেয়ে বলল, কাছের কেউ মানে? মানে আপনি ইভান স্যারের প্রেমিকা হবেন হয়তো, তাই না? বলুন। নার্স বেশ আস্থার সাথেই প্রশ্ন করলেন। নার্সের কথার ইকরা মনে মনে কিছুটা বিরক্ত হলেও মুখে সেটা প্রকাশ করলো না। সে সামান্য গম্ভীর হয়ে বলল, না, সেরকম কিছুই না। নার্স এবার মুচকি হাসলেন। সে হাসি দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি ইকরার কথা এক বিন্দু বিশ্বাস করেননি। তিনি পুনরায় বললেন, বললেই হলো। ইভান স্যার এই 7 দিন একবারের জন্য হসপিটালের বাইরে পা রাখেননি, তা জানেন? ইকরা এবার সত্যি অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে বাইরে যাননি মানে কি? মানে তো আর আমি জানি না, সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এই কয়েকদিন স্যারকে যে কি ভীষণ চিন্তিত দেখাচ্ছিল, সব সময় আমাদের বলে দিতেন আপনার যেন স্পেশাল যত্ন নেওয়া হয়। আপনার কেবিনের সামনে হয়তো রাত কাটিয়েছে, দিনে অনেকবার। ইকরা আর কিছু বলল না। নার্স বিদায় দিয়ে চলে গেলেন। ইকরার ঠোঁটের কোণে হঠাৎ এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। এই হাসির সঠিক কারণ তার নিজেরও জানা নেই। ঠিক তখনই দরজার দিকে নজর গেল ইকরার। কালো শার্টের ওপর সাদা অ্যাপ্রন পরে রুমে প্রবেশ করছেন ইভান হায়দার নামক সেই পুরুষটি। ইকরার দৃষ্টি যেন যে সেখানে গিয়ে আটকে গেল। লম্বা চড়া এক সুপুরুষ, মুখে হালকা কুচকুচে দাড়ি আর চোখে বুদ্ধিমত্তার দীপ্তি। ইকরা চাইলেও নিজের চোখ সরাতে পারল না। ইভান ইকরার দরজার পাশে এসে দাঁড়ালেন। ঠোঁটে সেই মায়াবী হাসি ফুটিয়ে অমায়িক স্বরে জিজ্ঞেস করলেন, কেমন আছেন এখন? শরীর কি একটু ভালো লাগছে? ইকরা বিড়বিড় করে বলল, ভালো। ইভান স্থির দৃষ্টিতে ইকরার মুখের দিকে তাকালেন। মারধরের সেই কালচে দাগগুলো এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি, কিন্তু মেয়েটার চোখের সেই পুরনো তেজ যেন ধীরে ধীরে ফিরে আসছে। ইভান ইকরার মেডিকেল চার্টটা চেক করতে করতে বেশ মুগ্ধতা নিয়ে বলল, জানেন, আপনি কিন্তু ভীষণ স্ট্রং একজন মেয়ে। যে পরিমাণ অত্যাচার আপনার উপর হয়েছে, তার উপরে ওই বিষ, সব কিছু মিলিয়ে একজন মানুষের মৃত্যুর সম্ভাবনা 90% থাকে। অসত আপনার অবিশ্বাস্য দ্রুত সুস্থ হয়ে উঠলেন। ইকরা একটু হাসি হেসে বলল, ডিটেকটিভ ব্যুরোর অফিসের একটু বেশি শক্ত হতে হয় ডক্টর। ইভানও মুচকি হাসলো। তারপর টেবিল থেকে একটা সিরিঞ্জ হাতে তুলে নিতেই ইকরার চেহারায় আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে হাতটা একটু সরিয়ে নিয়ে কাপা গলায় বলল, এটা অন্তত দেবেন না। ইভান অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? কি হয়েছে? ভয় পাই। ইকরা খুব নিচু স্বরে স্বীকারোক্তি দিল। ইকরার এমন কথা শুনে ইভান হো হো করে শব্দ করে হেসে উঠল। ইকরা মনোমুগ্ধের মতো লোকটার সেই প্রাণ খোলা হাসির দিকে তাকিয়ে রইল। হাসি থামিয়ে ইভান বলল, এত বড় বড় শত্রুর সাথে লড়াই করতে যে মেয়ে কিনা ভয় পায় না, সে মেয়ে কিনা সামান্য একটা ইঞ্জেকশনকে ভয় পায়। অসত এই 7 দিনে কতগুলো ইঞ্জেকশন যে আপনার শরীরে দেওয়া হয়েছে, তার কোনো হিসাব নেই। তখন তো আমি হুঁশে ছিলাম না। একটা কাজ করুন, এখন আমাকে কোনোভাবে অজ্ঞান করে দিন, তারপর না হয় ইঞ্জেকশন দিন। ইকরা একদম বাচ্চাদের মতো আবদার করলো। ইকরার এমন বোকা বোকা কথা শুনে ইভান আবার হাসলো। সে বলল, আপনাকে অজ্ঞান করতে গেলেও তো ইঞ্জেকশনে দিতে হবে। শুনে ইকরার মুখটা একদম আমসি হয়ে গেল। ইভান এবার আশ্বাসের স্বরে বলল, আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, একদমই ব্যথা পাবেন না। ইকরা আর না করার সাহস পেল না। ইভান খুব সাবধানে ইকরার কবজি ধরল। সিরিঞ্জটা প্রস্তুত করতে করতে ইকরা হঠাৎ করে জিজ্ঞেস করে বসলো, শুনলাম এই 7 দিনে নাকি আপনি হাসপাতাল ছেড়ে একবারের জন্য বাইরে যাননি। ইভান একবার ইকরার চোখের দিকে তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল। কোনো উত্তর না দিয়ে নিজের কাজে মন দিল সে। ইকরা আবারও জিজ্ঞেস করলো,
এখান থেকে আমাকে কবে ছুটি দেবেন? ততক্ষণে ইভান পুনরায় হাতে সুইটা ইকরার হাতে ঢুকিয়ে দিয়েছে। ইকরা যন্ত্রণায় কুকিয়ে উঠে চোখ বন্ধ করে অন্য হাত দিয়ে বিছানার চাদরটা মুষ্টিবদ্ধ করে ধরলো। ইভান ইকরার সেই ব্যথাতুর মুখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। তারপর সিরিঞ্জটা সরিয়ে রেখে বলল, এখান থেকে যাওয়ার তো দেখি খুব তাড়া আপনার। হাসপাতালে কেই বা থাকতে চাই বলুন? ইকরা চোখ খুলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আমি কিন্তু আপনাকে খুব মিস করব। ইভানের গলায় হঠাৎই এক ধরনের গভীরতা ফুটে উঠল। ইকরা বিস্ময় নিয়ে ইভানের দিকে তাকালো। ইকরা কিছু বলার সুযোগ পাওয়ার আগে ইভান আবার বলল, আজই আপনি বাড়ি ফিরতে পারবেন। আপনি এখন পুরোপুরি সুস্থ। একটা সত্যি কথা বলবো? বলুন। ইকরা কৌতূহল নিয়ে উঠল। ইভান ইকরার খুব কাছে ঝুঁকে এসে অনুচ্চ স্বরে বলল, এই 7 দিন আমার খুব ভালো কেটেছে। যখন ইচ্ছে হয়েছে তখনই আপনাকে চোখের সামনে দেখতে পেরেছি। ইকরা স্তব্ধ হয়ে গেল। কোনো উত্তর খুঁজে পেল না সে। ইভান নিজের গলা পরিষ্কার করে আবার পেশাদার ডাক্তারের মতো গম্ভীর হয়ে গেল। প্রেসক্রিপশন লিখতে লিখতে নির্দেশ দিল, বাড়িতে গিয়ে বিশ্রামে থাকতে হবে আর সময় মতো ওষুধগুলো খেয়ে নিতে হবে। তেজশ্রী ডেস্কে বসে ল্যাপটপের স্ক্রিনে সেই রহস্যময় 3 খুনের ফাইলটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দীর্ঘক্ষণ প্রতিটি নথিপথ আর ছবি বিশ্লেষণ করার পরও নতুন কোনো সন্দেহজনক সূত্র খুঁজে পেল না সে। ফাইলটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ হাসপাতাল থেকে ইকরার ডিসচার্জ পাওয়ার কথা। তেজশ্রী আর দেরি করলো না, ল্যাপটপটা গুছিয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। সেই দিনের অভিযানে নারী পাচারকারী গ্যাংস্টারকে ধরতে সক্ষম হয়েছে তারা। আসলে ইকরা যে গার্লস কলেজে শিক্ষকতার চাকরি নিয়েছে সেইটা ছিল এই কেসে তদন্তের একটা অংশ। নারী পাচার নিয়ে সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ক্লু পেয়েছিল ইকরা এবং সে একাই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করেছিল। কিন্তু ঘটনার গভীরে ঠিক কী হয়েছিল তা এখনও তেজশ্রীর পুরোপুরি জানা হয়নি, কারণ ইকরা গত কয়েকদিন কথা বলার মতো অবস্থায় ছিল না। আজ সকালে ডাক্তার ইভান কল দিয়ে জানিয়েছেন যে ইকরা এখন অনেকটাই স্বাভাবিক। তেজশ্রী হসপিটালে ঢুকে সোজা ইকরার কেবিনে প্রবেশ করলো। ইকরা চোখ বন্ধ করে শুয়েছিল, হয়তো কোনো গভীর চিন্তায় মগ্ন। জুতো আর পায়ের শব্দ পেয়ে সে চোখ মেলল। তেজশ্রীকে দেখে তার ফ্যাকাশে ঠোঁটে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। তেজশ্রীও হেসে ইকরার সামনে বসলো। তেজশ্রী খুনসুটির স্বরে বলল, কি অবস্থা এখন? তোর প্রাণটা তো দেখছি কই মাছের মতো মরতে মরতে বেঁচে ফিরলি রে। ইকরা ম্লান হেসে উত্তর দিল, এত সহজে চলে গেলে কি আর চলে? উম, একদমই না। তুই না থাকলে আমার লড়াকু পার্টনার কোথায় পাবো? তেজশ্রী হালকা মেজাজে জবাব দিল। কিছুক্ষণ হাসি ঠাট্টার পর তেজশ্রী সিরিয়াস হয়ে গলা নামিয়ে জিজ্ঞেস করলো, দোস্ত, সেদিন আসলে ঠিক কি হয়েছিল শুরু থেকে বলতো। ইকরা একটু দম নিয়ে বলতে শুরু করলো, আমি ইনফরমেশন পেয়েছিলাম ওই গার্লস কলেজের আশপাশ থেকে বেশ কিছু মেয়ে হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে। এটা নতুন কিছু নয়, বেশ অনেক দিন ধরেই হয়ে আসছিল। কিন্তু প্রতিবারই একটা প্রচারণা চলতো যে মেয়েরা প্রেমিকার সাথে পালিয়ে গেছে, আর এভাবেই মামলাগুলো ধামাচাপা দেওয়া হতো। এমনকি অনেক ফ্যামিলি লোকলজ্জার ভয়ে নিজেরাই কেস তুলে নিত। সে কারণে আমি টিচারদের ছদ্মবেশে ওই কলেজে ঢুকি। গোয়েন্দাগিরির জন্য এর চেয়ে ভালো উপায় আর ছিল না। ইকরা থামলো, কপালে হাত দিয়ে একটু মনে করার চেষ্টা করলো। সেদিন ক্লাস শেষ করার পর স্টোররুম থেকে একটা অদ্ভুত গোঙানির আওয়াজ পাই। আওয়াজটা এতটাই অস্বাভাবিক ছিল যে আমি আর স্থির থাকতে পারিনি। পা টিপে টিপে ভিতরে ঢুকে দেখি স্টোররুমের আড়ালে একটা গোপন কামরা আছে। সেখানে ঢুকে আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম অনেকগুলো মেয়েকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে। আমি ব্যাকআপের জন্য তোকে বা বুড়োকে কল করার সুযোগটুকু পেলাম না। হঠাৎ পেছন থেকে ভারী আর শক্ত কিছুর আঘাত আমার মাথায় এসে লাগলো। ব্যাস, চারিদিক অন্ধকার হয়ে গেল। তেজশ্রী ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, যে আঘাত করেছিল তাকে কি দেখতে পেয়েছিলি? না, লোকটা মুখোশ পরা ছিল, বেশ লম্বা চওড়া গরম। ইকরা একটু থামলো, তারপর খুব নিচু স্বরে বলল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো লোকটাকে আমার খুব চেনা চেনা লেগেছে। তেজশ্রী অবাক হয়ে তাকালো। মানে চেনা চেনা মানে এটা কি? মানে লোকটার হাঁটা চলা বা শরীরের গঠন দেখে মনে হয়েছে আমি ওকে আগে কোথাও দেখেছি, কিন্তু মুখ ঢাকা থাকায় নিশ্চিত হতে পারছি না। কথাগুলো বলতে বলতেই তেজশ্রী লক্ষ্য করলো ইকরা দ্রুত শ্বাস নিচ্ছে। সে বুঝতে পারলো ইকরার মনে তেজ ফিরলেও শরীরের ভিতরের ক্ষতগুলো এখনো পুরোপুরি শুকায়নি। মেয়েটা ওপর দিকে সুস্থ থাকার অভিনয় করলেও ভিতরে ভিতরে এখনো খুব দুর্বল। আজ সন্ধ্যায় বাড়ি ফিরে এলো তেজশ্রী। ইদানিং সে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করে। কণাকে নিয়ে সব সময় একটা চাপা টেনশন কাজ করে তার মনে। কণা মেয়েটা বাসায় একা থাকে, বয়স 18 পার হলেও তেজশ্রীর চোখে সে এখনও সেই ছোট বোনটি রয়ে গেছে। তেজশ্রী দরজায় নক করতেই কণা হাসি মুখে দরজা খুলে দিল। কণা এই বাসায় আসার পর থেকে তেজশ্রীর জীবনটা অনেক গোছানো হয়ে গেছে।
দেখলো সোফায় একটি মেয়ে বসে আছে। তেজশ্রী ভ্রু নাচিয়ে কণার দিকে ইশারায় প্রশ্ন করলো। কে? কণা মৃদু হেসে উত্তর দিল। আপু, ও আমার ফ্রেন্ড সুমনা। সুমনা তেজশ্রীকে দেখেই সসম্মানে উঠে দাঁড়ালো। সে বিনীতভাবে সালাম দিয়ে বলল, কেমন আছেন আপু? তেজশ্রী ক্লান্ত মুখে হাসি ফুটিয়ে সোফায় বসতে বসতে বলল। ভালো আছি। তুমি কেমন আছো সুমনা? পড়াশোনা কেমন চলছে তোমাদের? সুমনাও বসলো, তবে তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি। সে আমতা আমতা করে বলল, জি আপু, মোটামুটি চলছে। আসলে আপু, আপনার সাথে একটা খুব দরকারি কথা ছিল। আমার আপনার একটু হেল্প প্রয়োজন। তেজশ্রী ব্যাগটা পাশে রেখে সোজা হয়ে বসলো। কিরকম সাহায্য বলো? কণা এর মাঝখানে বলে উঠল। তোমরা কথা বলো, আমি কফি নিয়ে আসছি। বলেই সে রান্নাঘরের দিকে পা বাড়ালো। তেজশ্রী লক্ষ্য করলো সুমনা কথা বলতে গিয়ে হাঁপাচ্ছে, আর আঙুলগুলো ওনার আঁচল দিয়ে অস্থিরভাবে খেলছে। তেজশ্রী শান্ত গলায় বলল, নার্ভাস হচ্ছ কেন সুমনা? কণা আমার যেমন বোন, তুমিও ঠিক তেমনই। নির্ভয়ে বলো কি হয়েছে? তেজশ্রীর কথায় সুমনা যেন একটু সাহস ফিরে পেল। সে লম্বা একটা শ্বাস নিয়ে বলতে শুরু করলো। আপু, আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। আমার বাবা 1 বছর আগে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। মা একটা গার্মেন্টসে কাজ করে সংসার চালান। আর আমি পড়াশোনার পাশাপাশি কয়েকটা টিউশনি করে নিজের খরচ চালাই। তেজশ্রী বলল, হ্যাঁ, তারপর? আপু, আমাদের পাশের বাসার বাড়িওয়ালার একটা ছেলে আছে। সে সব সময় আমাকে বিরক্ত করে। এটা কোনো প্রেমজনিত বিষয় না, কিন্তু ছেলেটা নিজের বাসা থেকে সব সময় বাজে আর নোংরা অঙ্গভঙ্গি করে। আমাকে অনেকবার কুপ্রস্তাবও দিয়েছে। আমি নিজের আর পরিবারের সম্মানের কথা ভেবে সব কিছু মুখ বুজে সহ্য করেছি। কিন্তু আপু, আমার একটা 7 বছরের ছোট বোন আছে। গতকাল হঠাৎ দেখলাম ও খুব ভয় পাচ্ছে। যখন জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখনও ভয়ে রীতিমতো কিছু বলতেই পারছিল না। অনেকক্ষণ ধরে বোঝানোর পর ও কান্নায় ভেঙে পড়ল। ও বলল ও পাশের বাড়ির ছেলেটা ওকে খুব খারাপভাবে স্পর্শ করেছে। বলতে বলতেই মেয়েটা কান্নায় ভেঙে পড়ল। তেজশ্রীর চোয়াল শক্ত হয়ে এলো। একটা 7 বছরের শিশুর গায়ে হাত দেওয়ার দুঃসাহস এই জানোয়ারগুলো পায় কোত্থেকে? তেজশ্রী নিজেকে সামনে নিয়ে সুমনার কাঁধে হাত রাখলো। সুমনা কথাগুলো শুনতে শুনতে তেজশ্রীর শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। চোয়াল শক্ত হয়ে গেল তার। কপালের আগের রগগুলো ফুলে উঠেছে। সুমনা কাঁদতে কাঁদতে বলতে লাগলো। তারপর আপু, আমি যখন ওই ছেলেকে ভয় দেখালাম, সে উল্টো আমাকে থ্রেট দিল। বলল বেশি বাড়াবাড়ি করলে আমার বাবা মা আর বোন সবাইকে মেরে ফেলবে। এমনকি 2 দিনের সময় দিয়ে আমাকে একটা হোটেলে দেখা করতে বলেছে। না গেলে সবাইকে শেষ করে দিবে। আমি পুলিশ স্টেশনে যেতে চেয়েছিলাম, কিন্তু ওর লোকবল আর হুমকি দেখে ভয়ে পিছিয়ে আসছি। সুমনা চোখের জল মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল। শুধু তাই নয় আপু, আমাদের পাশের বাসার একটা মেয়ে, বয়স মাত্র 16, সে গত সপ্তাহে সুইসাইড করেছে। সবাই বলছে আত্মহত্যা, কিন্তু আমার বিশ্বাস ওকে ওই বদমাইশটাই মেরে ফেলেছে, বা এমন কিছু করেছে যার জন্য মেয়েটা মরতে বাধ্য হয়েছে। ওর সাথেও ওই লোকটা খুব খারাপ আচরণ করতো। তেজশ্রী সুমনার কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তার ভিতরে রাগের লাভা টকবক করে ফুটছে, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। সুমনার মাথায় হাত রেখে ধীর স্থির গলায় তেজশ্রী বলল। ঠিক আছে সুমনা, তুমি আমাকে সবটা বলে খুব ভালো করেছো। এখন থেকে এই জানোয়ারটার দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি, ও তো দূর, ওর মতো আর কেউ কোনোদিনও কোনো মেয়ের দিকে ওভাবে তাকানোর সাহসটাও পাবে না। চলো তোমাকে বাসায় এগিয়ে দিয়ে আসি। সুমনা কিছুটা আশ্বস্ত বোধ করলো। সে চোখের জল মুছে ব্যাগটা গুছিয়ে নিয়ে বলল। না আপু, আপনাকে কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। এখান থেকে তেমন দূরে না আমার বাসা। আমি বরং এখন যাই, মা চিন্তা করবে। তেজশ্রী জোরাজুরি করলো না, শুধু সতর্ক করে বলল। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। কোনো সমস্যা হলে সাথে সাথে আমায় ফোন দিও। মেয়েটা এক বুক স্বস্তি আর মুখে হালকা হাসি নিয়ে বিদায় নিল। সুমনা চলে যাওয়ার পর তেজশ্রী সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। সারাদিন ক্লান্তি আর ইকরার ঘটনার পর এই নতুন উদ্গ্রীব সব মিলিয়ে তার মগজ এখন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ঠিক সেই মুহূর্তে কণা 2 কাপ ধোঁয়া ওটা কফি নিয়ে হাজির হলো। কণার হাত থেকে কফিটা নিতে নিতেই তেজশ্রী বোনকে আদুরে গলায় জিজ্ঞেস করলো। খাবার খেয়েছিস তুই? কণা কফির কাপে চুমুক দিয়ে একটু অভিমানের সুরে বলল। তোমাকে ছাড়া কি কোনোদিন আমি একা খাই আপু? বোনের এমন নিষ্পাপ উত্তরে তেজশ্রীর কঠোর মুখের রেখাগুলো এক নিমিষে হালকা হয়ে গেল। সে হালকা হাসলো। ভোরের অস্পষ্ট আলো মাত্র ফুটতে শুরু করেছে। জানলার পর্দা ভেদ করে ধূসর
আবাটা ঘরে ঢোকার আগেই তেজশ্রী মোবাইলটা ভাইব্রেট মোডে সজোরে কেঁপে উঠল। গভীর ঘুমে থাকা তেজশ্রী অভ্যাসবশতই হাত বাড়িয়ে ফোনটা ধরল, কিন্তু ওপাশ থেকে হৃদয় নামক ছেলেটির কথাগুলো কানে যেতে তার শরীর দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। মুহূর্তেই তার দু চোখের ঘুম কর্পূরের মতো উবে গেল। তেজশ্রী ধরপড় করে বিছানায় সোজা হয়ে বসলো। ওপাশ থেকে হৃদয়ের অস্থির কণ্ঠস্বর ভেসে আসছে। ম্যাম, আপনাদের এই গলির মোড়েই একটা মেয়ের লাশ পাওয়া গেছে, বিবস্ত অবস্থায়। অবস্থা খুব খারাপ, আপনি কি একবার আসতে পারবেন? তেজশ্রীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল তার। লাশটা কার? কে মারা গেছে? কে আবার এই মানুষ নামক জানোয়ারের লালসার শিকার হলো? গলিটার মোড়ে মানুষের ভিড় উপচে পড়ছে। ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই অশুভ এক নিস্তব্ধতা ভেঙে সেখানে পুলিশের সাইরেন আর কৌতূহলী মানুষের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তেজশ্রী ভিড় ঠেলে সামনে উপস্থিত হতেই হৃদয় এগিয়ে এসে সসম্মানে কুর্নিশ জানিয়ে বলল, ম্যাম, লাশটা ওই দিকে আছে, চলুন। তেজশ্রীর বুকের ভেতরটা ধপধপ করছে। খবরটা পাওয়ার পর থেকে তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার এক অশুভ সংকেত দিচ্ছে। সে মনে মনে যাকে ভাবছে তার লাশই কি এখানে পড়ে আছে। তেজশ্রী মনে মনে প্রার্থনা করছে তার সন্দেহ যেন ভুল হয়, কিন্তু পা দুটো যেন পাথর হয়ে আসছে। রাস্তার পাশে পানির ড্রেনের ঠিক ওপরই মেয়েটার নিথর দেহ পড়ে আছে। পুলিশ আসার পর একটা সাদা চাদর দিয়ে শরীরটা ঢেকে দিয়েছে। তার আগে দেহটা সম্পূর্ণ বিবস্ত্র ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা পাশবিক রেপ কেস। তেজশ্রী একজন নারী কনস্টেবলকে ইশারা করতে সে মিটার মুখ থেকে চাদরটা সরিয়ে দিল। চাদর সরানোর সাথে সাথেই তেজশ্রী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিল। তার আশঙ্কাই সত্যি হলো। কাল সন্ধ্যায় যে মেয়েটা তার সোফায় বসে নিজের বিপদের কথা বলেছিল, সেই সুমনা আজ রাস্তার ধারে পড়ে থাকা এক দলা মাংসপিণ্ডই মাত্র। তেজশ্রী কয়েক সেকেন্ড পর চোখ মেলল। মেয়েটার চুলগুলো ধুলোবালিতে এলোমেলো, ঠোঁট ফেটে পড়ার রক্তটা শুকিয়ে গেছে। খোলা চোখ দুটো যেন এখনও আকাশের দিকে তাকিয়ে বিচার চাইছে। শ্বাস রোধ করে তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। হঠাৎ সুমনার এই নিথর মুখের জায়গায় তেজশ্রীর নিজের বোন কণার মুখটা ভেসে উঠল। তার বোনটাও তো এই সুমনার বয়সী। আজ যদি সুমনার জায়গায় কণা থাকতো, তবে সে কী করতো? নিজের উপর প্রচণ্ড রাগ আর ঘৃণা হতে লাগলো তেজশ্রীর। কাল রাতে কেন সে মেয়েটাকে জোর করে পৌঁছে দিয়ে এলো না? হয়তো একটুখানি সতর্ক হলে এই ফুটফুটে মেয়েটার এমন দশা হতো না। ঠিক তখনই ভিড় ঠেলে এক মধ্যবয়সী মহিলা পাগলের মতো ছুটে এলেন। তিনি লাশটার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইলে কনস্টেবলরা তাকে আটকিয়ে দিল। মহিলাটি আর কেউ নন, সুমনার মা। তিনি বুকফাটা আর্তনাদ করে চিৎকার করছেন, এ আমার মেয়ে, আমার কলিজার ধন। ওরে আল্লাহ, ওরা আমার নিষ্পাপ মেয়েটাকে বাঁচতে দিল না। তেজস্বীর চোখ দিয়ে জল না পড়লেও চোখের মণি দুটো রাগে রক্তিবর্ণ ধারণ করলো। সে নিশ্চিত জানে এই কাজটা কার। সুমনা হয়তো তেজশ্রীর কাজে সাহায্যের জন্য এসেছিল বলেই জানোয়ারটা তাকে এভাবে শেষ করে দিল। তেজশ্রীর হাতের মুষ্টি শক্ত হয়ে এলো। আইনের শৃঙ্খল আজ তাকে বাঁধতে পারবে না। সুমনার রক্তের প্রতিটি ফোঁটার হিসেব সে কড়াই ঘণ্টায় বুঝিয়ে দেবে। সারাটা দিন কাটলো সুমনার এই নারকীয় হত্যাকাণ্ডের তদন্ত আর দৌড়ঝাঁপের উপর দিয়ে। সন্ধ্যার দিকে তেজশ্রী, ইকরা আর রেদওয়ান একসাথে ফরেন্সিক ল্যাবে প্রবেশ করলো। সেখানে কর্মরত ফরেন্সিক ডাক্তার রিধিকা। মেয়েটা তেজশ্রীদেরই বয়সী, কিন্তু কাজে অত্যন্ত দক্ষ। তেজশ্রীরা যখন ভিতরে ঢুকলো তখন রিধিকা অত্যন্ত নিবিষ্ট মনে সুমনার নিথর দেহটি পরীক্ষা করছিলেন। তেজশ্রীদের দেখেই তিনি হাতের গ্লাভস ঠিক করে এগিয়ে আসলেন। ইকরা অস্থির গলায় জিজ্ঞেস করলো, ডক্টর, লাশ পরীক্ষা করে প্রাথমিক কি বুঝলেন? রিপোর্ট কি তৈরি হয়েছে? রিধিকা একটু ক্লান্ত হেসে বলল, এত তাড়াতাড়ি কি সব রিপোর্ট শেষ করা সম্ভব? অনেকগুলো পরীক্ষা বাকি আছে। তেজশ্রী গম্ভীর গলায় বলল, যতটুকু তথ্য আপনার হাতে আছে ততটুকুই আমাদের বলুন, আমাদের সময় খুব কম। রিধিকা সুমনার দেহের চাদরটা সামান্য সরিয়ে গলার গভীর লালচে দাগটা দেখিয়ে বললেন, সুমনাকে প্রথমে কয়েকবার দর্শন করা হয়েছে এবং সবশেষে কোনো বেল্ট বা ওই জাতীয় শক্ত কিছু গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে আরেকটা বিশেষ কথা আছে, আমি লাশের নখের ভিতর থেকে চামড়ার কিছু অংশ উদ্ধার করেছি। মেয়েটা নিশ্চয় মরার আগে দস্তাদস্তি করেছিল আর খুনিকে খামচি দিয়েছিল। রেদওয়ান এবার উত্তেজিত হয়ে বলল, নিশ্চয়ই চামড়া খুনিটারই হবে। হ্যাঁ, ডিএনএ টেস্ট করলেই একদম পরিষ্কার হয়ে যাবে। রিধিকা নিশ্চিত করলেন। তেজশ্রী সুমনার শান্ত হয়ে যাওয়া মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার ভিতরে এক হিমশীতল প্রতিশোধের নেশা জেগে উঠেছে। সে মনে মনে বিড়বিড় করলো, চিন্তা করো না বোন, তোমার খুনির জীবনের শেষ দিন আজই হতে চলেছে। তেজশ্রী এবার ডক্টর রিধিকার দিকে ফিরে দৃঢ় কণ্ঠে বলল,
আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে একটা স্যাম্পল পাঠাচ্ছি। সেটা পরীক্ষা করে আমাকে তৎক্ষণাৎ জানাবেন যে ওই স্যাম্পলের সাথে এই চামড়ার অংশটা মিলছে কিনা। 1 মিনিটও দেরি করবেন না। বলেই তেজশ্রী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ইকরা আর রেদওয়ানকে চোখের ইশারায় বের হতে বলে নিজেও ঝড়ের বেগে ল্যাব থেকে বেরিয়ে গেল। তার গন্তব্য এখন সুমনার সেই প্রতিবেশী বাড়িওয়ালা ছেলের ডেরা। তেজশ্রী সুমনার বাড়ির পাশে সেই লম্পট রকির বাড়িতে হানা দিয়েছিল, কিন্তু শয়তানটা সেখানে ছিল না। পুরো এলাকা চষে ফেললেও তার হদিশ মেলেনি। তবে তেজশ্রী খালি হাতে ফেরেনি। রকির ঘর থেকে তার চিরুনি উদ্ধার করে কয়েকটা চুলের স্যাম্পল নিয়ে এসেছিল। কিছুক্ষণ আগেই ফরেন্সিক ডক্টর রিতিকার রিপোর্ট এসেছে। সুমনার নখের নিচে পাওয়া চামড়ার ডিএনএর সাথে রকির চুলের ডিএনএর শতভাগ মিলে গেছে। এখন আর কোনো সন্দেহ নেই, রকি সেই নরপিশাচ যেই সুমনাকে ধর্ষণ করে শ্বাসরোধ করেই মেরেছে। রাত এখন প্রায় 9টা। শহরের বুকে অন্ধকার আরও ঘনীভূত হয়েছে। ঠিক তখনই তেজশ্রীর ফোনে তার বিশ্বস্ত ইনফরমারের কল এলো। রকির খোঁজ পাওয়া গেছে। শহরের এক কোণে এক নামকরা আন্ডারগ্রাউন্ড ক্লাবে সে লুকিয়ে আছে। খবরটা পাওয়া মাত্র তেজশ্রীর রক্ত টকবক করে উঠল। সে রেদওয়ান, ইকরা আর হৃদয়কে ব্যাকআপের জন্য লোকেশন পাঠিয়ে দিয়ে নিজের বাইকটা স্টার্ট দিল। তীব্র গতিতে বাইক চালিয়ে তেজশ্রী সেই ক্লাবের সামনে এসে পৌঁছালো। ক্লাবের বাইরে নিয়ন আলোর ঝলকানি আর ভেতরের কান ফাটানো মিউজিকের আওয়াজ। তেজশ্রী ভিতরে ঢুকে দেখল চারিদিকে ধোঁয়া আর উগ্র মিউজিকের তালে তালে ছেলেমেয়েরা অশ্লীলভাবে নাচছে। ভিড়ের মাঝে তীক্ষ্ণ দৃষ্টিতে রকিকে খুঁজছে সে, কিন্তু কোথাও দেখা গেল না। হঠাৎ তার নজর পড়ল এক কোণে বসে থাকা ইনফর্মার লোকটার দিকে। লোকটা ইশারায় তাকে অনুসরণ করতে বলে ভিতরের একটা অন্ধকার গলির দিকে এগিয়ে গেল। তেজশ্রী সতর্ক পায়ে তার পিছু নিল। ক্লাবের মূল অংশ থেকে কিছুটা দূরে নির্জন এক জায়গায় এসে লোকটা থামল। সেখানে মিউজিকের শব্দ অনেকটা ক্ষীণ। লোকটা ফিসফিস করে বলল, ম্যাডাম, ছেলেটা এই রুমের ঠিক পরের রুমটাই আছে। ভেতরে আরও কয়েকটা বডিগার্ড থাকতে পারে। তেজশ্রী মাথা নেড়ে ইশারায় তাকে চলে যেতে বলল। তার পরনে কালো লেদার জ্যাকেট, মাথায় একটা ক্যাপ। অন্ধকারে তাকে চেনা দেয়। তেজশ্রী নিজের রিভলভারটা একবার চেক করে নিল। সে ধীর পায়ে সেই রুমটার সামনে গিয়ে দাঁড়ালো। 2বার কলিং বেল দেওয়ার পর ভিতর থেকে সতর্ক আওয়াজ ভেসে এলো। কে? তেজশ্রী নিজের কণ্ঠস্বর কিছুটা খাদে নামিয়ে নিস্পৃহ ভঙ্গিতে বলল, ডিনার নিয়ে এসেছে স্যার। ভিতর থেকে রকি নিশ্চিত হয়ে দরজাটা সামান্য ফাঁক করতেই তার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এলো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার পরনে লেদার জ্যাকেট, মাথায় ক্যাপ, মুখটা নিচের দিকে ঝোঁকানো থাকায় ভালো করে চেনা যাচ্ছে না। রকি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কে তুমি? তেজশ্রী এবার ধীর লয়ে মাথা তুলল। ক্যাপের নিচে তার জ্বলন্ত চোখের মণি দুটো বাঘিনীর মতো চিকচিক করে উঠল। গম্ভীর ও ভারী কণ্ঠে সে উত্তর দিল, তেজস্বী। নামটা শোনার পর থেকে রকির হাত পা হিম হয়ে গেল। সে হড়বড় করে দরজা বন্ধ করতে চাইল, কিন্তু তেজশ্রী তার বুট পরা পা দিয়ে সজোরে দরজায় লাথি মারল। রকি আর উপায় না পেয়ে রুমের ভেতর দিয়ে দৌড়ে সোজা ব্যালকনি থেকে নিচে ঘাসের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর জীবনের মরণপণ শক্তি দিয়ে সামনের অন্ধকার ঘন জঙ্গলের দিকে ছুটতে লাগলো। তেজশ্রীও এক মুহূর্ত দেরি না করে ব্যালকনি দিয়ে লাফিয়ে নেমে চিতাবাঘের গতিতে রকির পিছু নিল। কুয়াশাচ্ছন্ন গভীর জঙ্গলের শুকনো পাতা মুড়িয়ে রকি ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। পিছনে তেজশ্রীর বুটের শব্দ যেন যমদূতের পদধ্বনির মতো বাজছে। ছুটতে ছুটতে হঠাৎ একটি লতায় পা আটকে রকি সজোরে আছড়ে পড়ল শুকনো পাতার স্তূপের উপর। সে যখন হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, ততক্ষণে তেজশ্রী তার সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়েছে। রকির ঠোঁটের কোণে হঠাৎ এক পৈশাচিক বাঁকা হাসি ফুটে উঠল। সে ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে পাগলের মতো হাসতে হাসতে বলল, কি ভাবলে তেজশ্রী? আমি ভয় পেয়ে পালিয়ে এখানে এসেছি? তেজশ্রী স্থির হয়ে দাঁড়িয়ে রকির পাগলামি দেখছিল। সে শান্ত গলায় বলল, দম শেষ হয়ে গেল নাকি আরো দৌড়াবি? রকি হাসতে হাসতে ক্রূর চোখে তাকালো। তার কণ্ঠে এবার তীব্র ঘৃণা আর শয়তানি ঝরে পড়ল। তুমি আমাকে তাড়া করে এখানে আনোনি অফিসার, বরং আমি তোমাকে টেনে এই নির্জনে নিয়ে আসছি। এই সমনা মেয়েটাকে যেভাবে বুক করে মেরেছি, আজ ঠিক তেমন করেই তোমাকে ছিঁড়ে খাবো। বলে রকি অন্ধকারের মাঝে এক তীক্ষ্ণ শীষ বাজালো। মুহূর্তের মধ্যেই ঝোপঝাড়ের আড়াল থেকে 5-6 জন গুন্ডা মার্কা লোক হাতে রামদা আর লাঠি নিয়ে বেরিয়ে এসে তেজশ্রীকে চারদিক দিয়ে ঘিরে ফেলল। রকি নিজের জ্যাকেটের কলার ঠিক করে অট্ট হাসি দিয়ে বলল, এখান থেকে আজ তোমার লাশও খুঁজে পাবে না কেউ।
অনেক তেজ দেখিয়েছো, এবার সেই তেজ আমি মিটিয়ে দিচ্ছি। রকি ভেবেছিল এই গহীন জঙ্গলে ঘেরাও হওয়া দেখে তেজশ্রী হয়তো ভয়ে কুঁকড়ে যাবে, প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু সবাইকে থমকে দিয়ে তেজশ্রী খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে ভয়ের লেশ মাত্র নেই, বরং আছে চরম অবজ্ঞা। তেজশ্রী জ্যাকেটের কলারটা ঠিক করে ক্যাজুয়াল ভঙ্গিতে বলল, এখানে কি বসার মতো কোনো চেয়ার বা টেবিল নেই? দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে। ঘিরে ধরা ছেলেগুলো একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। রকি দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, তোর কি ভয় করছে না আমাদের দেখে? তুই কি বুঝতে পারছিস তুই সিরিফ একটা মেয়ে, আর আমরা এতগুলো জোয়ান ছেলে এখন তোর সাথে কি করতে যাচ্ছি? তেজশ্রী এবার বিকট শব্দে হেসে উঠল। সেই হাসি যেন বনের নিস্তব্ধতা চিরে রকির কলজে কাঁপিয়ে দিল। সে শাসিত গলায় বলল, ভয় আর তেজস্বী এই দুইটা শব্দ কখনো একসাথে যায় না। তোরা তোদের নিজের মৃত্যু নিজেই ডেকে আনলি। তেজশ্রীর ধীরষ্টতা দেখে এক গুন্ডা মার্কার ছেলে তীরে এগিয়ে এলো, কিন্তু সেই তেজশ্রীর শরীরে স্পর্শ করার আগে তেজশ্রী বিদ্যুৎ গতিতে তার হাতটা ধরে পেঁচিয়ে মটমট করে সবটি মুচড়ে দিল। নিজের পেশাদার মার্শাল আর্টের কার্শিসমায় ছেলেটার আঁচড় দিয়ে শুকনো পাতার ওপর ফেলে দিল সে। তারপর বুট পরা পা দিয়ে ছেলেটার কানের পাশে চেপে ধরে মাটিতে পিষতে লাগলো। যন্ত্রণায় ছেলেটা পশুর মতো চিৎকার করে উঠল। সাঙ্গপাঙ্গদের এই দশা দেখে বাকি তিনজনও একসাথে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তেজশ্রী আজ যেন রণচণ্ডী। নিখুঁত সব মুভ আর পৈশাচিক শক্তিতে কয়েক মিনিটের মধ্যেই একে একে সবাইকে কাদা আর শুকনো পাতার উপর শুইয়ে দিল। কারোর হাড় ভাঙছে, কেউ বা অজ্ঞান হয়ে পড়ে আছে। রকি এবার একা হয়ে পড়ল, তার পা দুটো থরথর করে কাঁপছে। তেজশ্রী এবার ধীর পায়ে শিকারী বাঘিনীর মতো রকির দিকে এগোতে লাগলো। রকি উপায় না পেয়ে পকেট থেকে একটা ধারালো সুইচ গিয়ার ছুরি বের করে সামনে ধরলো। কাপা গলায় বলল, এক পা এগোলেও তোকে শেষ করে দিব, খবরদার। তেজশ্রী হাসল। চোখের পলক ফেলার আগেই সে রকির হাতের কবজিটা এক মোচড় দিয়ে ছুরিটা ছিনিয়ে নিল। পরক্ষণেই রকির হাতটা পিছনের দিকে মুচড়ে ধরে বুকের মাঝখানে সজোরে এক লাথি মারল। রকি ছিটকে গিয়ে মাটির উপর আছড়ে পড়ল। তেজশ্রী ওর বুকের উপর পা দিয়ে চেপে ধরল। তার চোখ দুটো এখন টকটকে লাল। সে নিচু স্বরে বলল, সুমনাও নিশ্চয়ই এভাবে তোদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, তাই না? আজ তোকে বাঁচানোর মতো কেউ নেই। তেজশ্রী রকির বুকের উপর বুট দিয়ে প্রচণ্ড চাপে পিষে ধরল। রকি যন্ত্রণায় ছটফট করতে লাগলো, কিন্তু নড়াচড়ার শক্তিটুকুও তার নেই। তেজশ্রী নিচু হয়ে আগুনের মতো চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, সুমনা, ওই নিষ্পাপ মেয়েটা তোর কি ক্ষতি করেছিল? কেন মারলি ওকে? রকি প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেও তেজশ্রীর পায়ের চাপ বাড়তেই সে আর্তনাদ করে উঠল। বাঁচার শেষ আশায় সে গঙ্গাতে গঙ্গাতে বলল, আমি তাকে মারতে চাইনি, আমি শুধু তাকে ভয় দেখাতে চেয়েছিলাম। কিন্তু কাল মেয়েটার সাহস বেড়ে গিয়েছিল, ও পুলিশের ভয় দেখাচ্ছিল, আর আমি তখন মাতাল ছিলাম, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। রকির মুখে এই অমানবিক স্বীকারোক্তি শুনে তেজশ্রীর ভিতরের ক্রোধ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে দাঁতে দাঁত পিষে পায়ের ভর আরও জোরালো করল। তারপর খুব ধীর স্থিরভাবে কোমর থেকে নিজের সার্ভিস রিভলভারটা বের করে আনলো। আগ্নেয় স্তরের ঠান্ডা নলের স্পর্শ আর জমের মতো তেজশ্রীর চেহারা দেখে রকি এবার কান্নায় ভেঙে পড়ল। এ কি, রিভলভার কেন? আমি সব অপরাধ স্বীকার করব, আমাকে থানায় নিয়ে যাও, আমাকে জেলে দাও, প্লিজ মেরো না। রকি পাগলের মতো প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। তেজশ্রী এক টুকরো পৈচাসিক হাসি হেসে বলল, জেলে গিয়ে রাজকীয় হারে সরকারি ভাত খাবি, হ্যাঁ? আর সোনার পরিবার আজীবন বিচার চোখের জল ফেলবে? তোর মতো ধর্ষকের শাস্তি আইন বইয়ের পাতার যাই হোক না কেন, আমার কাছে তার শাস্তি শুধুমাত্র মৃত্যু। কথাটা শেষ করার সাথে সাথে বনের নিস্তব্ধতা চিরে পরপর কয়েকবার গুলির শব্দ হলো। তেজশ্রী আর তার রিভলভারের প্রতিটা বুলেট রকির বুকে গেঁথে দিল। কোনো আর্তনাদ করার সুযোগই পেল না সে। নিমিষেই নিথর হয়ে গেল সুমনার সে খুনি। ঠিক সেই মুহূর্তেই সাইরেনের শব্দ তুলে সেখানে এসে হাজির হলো রেদোয়ান, ইকরা, হৃদয় এবং পুলিশের বিশাল এক টিম। বনের মাঝখানে রকির রক্তাক্ত দেহ আর তার সামনে দাঁড়িয়ে থাকা রিভলভার হাতে বিধ্বংসী তেজশ্রীকে দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। হৃদয় কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনি ওকে মেরে ফেললেন? তেজশ্রী শান্তভাবে রিভলভারটা কোমরে গুঁজে দিয়ে ধীর গলায় বলল, একজন ধর্ষকের জন্য এর চেয়ে সুন্দর আর কোনো শাস্তি আমার জানা নেই। হৃদয় কপালে হাত দিয়ে অস্থির হয়ে বলল, কিন্তু ম্যাম, এটা তো আইনের বিরুদ্ধে, আপনি এভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারেন না।
আমাদের জবাবদিহি করতে হবে। তেজশ্রী রেদওয়ানের চোখের দিকে তাকিয়ে অবিচল স্বরে বলল, রিপোর্টে লিখে দাও পুলিশের সাথে ধস্তাধস্তি করার সময় পালানোর চেষ্টা করছিল সে, আর তখনই এনকাউন্টারে মারা গেছে। ব্যাস, কেস ক্লোজ। উপস্থিত অফিসারদের মাঝে পিনপতন নীরবতা নেমে এলো। কেউ কোনো কথা বলার সময়ই পেল না। তবে ইকরা ধীর পায়ে এগিয়ে এলো তেজশ্রীর কাছে। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক ধরনের তৃপ্তি রাখা। ইকরা তেজশ্রীর কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, একদম ঠিক করেছিস দোস্ত, আজ অন্তত সুমনার আত্মাটা শান্তি পাবে। রাতের অন্ধকার ঘনীভূত হচ্ছে, কিন্তু তেজশ্রীর মনে হলো আজকের এই অন্ধকারটা সুমনার সেই অন্ধকার ঘরটার চেয়ে অনেক বেশি স্বচ্ছ আর নির্মল। শহরের ব্যস্ততা ছাপিয়ে রাত তখন 10টা ছুঁই ছুঁই। অফিসের দীর্ঘ ধকল আর আজকের ওই হাড় হিম করা ঘটনার রেশ কাটিয়ে তেজশ্রী যখন বাসায় ফিরল, তখন চারপাশ একদম নিঝুম। সে আগেই কণাকে ফোন করে বলে দিয়েছিল ঘুমিয়ে পড়তে, তাই অকারণে দরজায় নক করে মেয়েটার কাঁচা ঘুম ভাঙাতে চাইল না। নিজের কাছে থাকা বাড়তি চাবিটা দিয়ে নিঃশব্দে তালা খুলে ভিতরে ঢুকলো সে। ভিতরে পা রাখতে ডাইনিং টেবিলের দিকে কণা সব খাবার সুন্দর করে ঢাকনা দিয়ে গুছিয়ে রেখেছে। লিভিং রুমের সোফার দিকে তাকাতেই তার ঠোঁটের কোণে মায়াবী এক চিলতে হাসি ফুটে উঠল। কণা সোফাতে গুটিসুটি মেরে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। বারণ করা সত্ত্বেও মেয়েটা নির্ঘাত তেজশ্রীর অপেক্ষায় এখানে বসেছিল। টিভিটা তখনও চলছিল। হয়তো কণার প্রিয় ক্রাইম প্যাট্রোল দেখতে দেখতেই ও ঘুমিয়ে পড়েছে। তেজশ্রী আলতো করে রিমোট টিপে টিভিটা অফ করে দিল। হঠাৎ সোফার সামনের নিচু টেবিলটার ওপর একটা ভাঁজ করা চিরকুট তার নজরে এলো। কৌতূহল নিয়ে চিরকুটটা হাতে নিতেই তেজশ্রীর মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। চিরকুটে কণার হাতের লেখায় লেখা, আমার খুব খিদা পেয়েছিল, তাই খেয়ে নিয়েছি। এবার লক্ষ্মী মেয়ের মতো টেবিলে রাখা খাবারগুলো খেয়ে নিও। আমি জানি তুমি নিজ থেকে খাবে না, আর আমাকেও ঘুম থেকে জাগাবে না, তাই এটা লিখে রাখলাম, খেয়ে নিও কিন্তু। চিরকুটটা পড়ে তেজশ্রীর ক্লান্তি যেন অর্ধেক হয়ে গেল। কণার এই ছোট ছোট শাসন আর ভালোবাসায় তাকে বাঁচিয়ে রাখে। সে পা টিপে টিপে এগিয়ে গিয়ে কণার গায়ের ওপর পড়ে থাকা কাঁথাটা টেনে দিয়ে ভালো করে ঢেকে দিল। তারপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলো। কণার করা নির্দেশ বলে কথা, তাই অনিচ্ছা সত্ত্বেও টেবিল থেকে অল্প কিছু খাবার খেয়ে নিল সে। রাতের এই নির্যাতনতায় এক কাপ কফি তেজশ্রীর কাছে নেশার মতো। ধোঁয়া ওঠা কফির মগটা হাতে নিয়ে সে ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে গেল। বাইরে বসন্তের হিমেল হাওয়া বইছে। আকাশের এক কোণে এক ফালি চাঁদ ম্লান আলো ছড়াচ্ছে। ব্যালকনির লাইটটা অফ। তেজশ্রী লাইট অন করতে গিয়েও থেমে গেল। তার নজর গেল সামনের বিল্ডিংয়ের বেলকনিতে। সেখানে চেয়ারে বসে বই পড়ছে আর্য। বেলকনির অন্ধকার কোণে দাঁড়িয়ে তেজশ্রী আর্যের দিকে অপলক দৃষ্টিতেই তাকিয়ে রইল। সামনের বিল্ডিংয়ের বেলকনিতে আর্যর উজ্জ্বল আলোতে বসে বই পড়ার দৃশ্যটা যেন একটা জীবন্ত ছবি। ছাই রঙের টি শার্টে আর্যকে বেশ প্রশান্ত দেখাচ্ছে। তেজশ্রী মনে মনে হাসল। সে জানে এই অসময়ে বই পড়ার বাহানাটা আসলে তার জন্যই। আর্য বারবার বইয়ের পাতায় চোখ রেখেছে ঠিকই, কিন্তু পরক্ষণে তার উৎসুক দৃষ্টি হানা দিচ্ছে তেজশ্রীর অন্ধকার বেলকনিতে। তেজশ্রী কফির মগে একটা চুমুক দিয়ে নিজেকে অন্ধকারের আড়ালে আরও একটু লুকিয়ে নিল। আর্যর এই পাগলামিগুলো ইদানিং তার ভীষণ ভালো লাগে। দৃঢ় পুলিশি জীবনের মাঝে আর্য যেন এক টুকরো স্নিগ্ধ বিকেল। হঠাৎ আর্য বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো। সে বেলকনির গ্রিল ধরে তেজশ্রীর বেলকনির দিকে সরাসরি তাকিয়ে রইল। তেজশ্রী ভাবলো এই ঘুটঘুটে অন্ধকারে আর্য তাকে কিছুতেই দেখতে পাচ্ছে না, কিন্তু তাকে চরম অবাক করে দিয়ে আর্য বেশ সাবলীল গলায় বলে উঠল, সুন্দর লাগছে কিন্তু। তেজশ্রী চমকে উঠল। হাতের কফির মগটা প্রায় কেঁপে ওঠার উপক্রম। সে অবাক হয়ে ভাবল আর্য তাকে দেখল কি করে। দুই বিল্ডিংয়ের মাঝখানে সরু একটা পিচ ঢালা রাস্তা, তাই আর্যর কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু এই অন্ধকারে তো মানুষের অবয়বও চেনা কঠিন। তেজশ্রী আর নিজেকে লুকিয়ে না রেখে বেলকনির রেলিংয়ের কাছে এগিয়ে এলো। অন্ধকারে নিজের বিস্ময়টুকু আড়াল করে একটু গম্ভীর হওয়ার ভান করে বলল, কি সুন্দর লাগছে, আর আপনি আমায় দেখতে পেলেনই বা কি করে? এখানে তো ঘুটঘুটে অন্ধকার। আর্যর ঠোঁটে সেই চিরচেনা রহস্যময় হাসিটা ফুটে উঠল। সে একটু ঝুঁকে সামনের দিকে তাকিয়ে হালকা সুরে বলল, অন্ধকারটা আপনার জন্য তেজস্বী, আমার জন্য নয়। যে নক্ষত্র নিজের ভেতর আগুন নিয়ে ঘোরে, তাকে চেনার জন্য কি আলাদা করে আলোর প্রয়োজন হয়? আপনার কফির কাপ থেকে ওঠা ধোয়া আর আপনার ওই শান্ত দাঁড়িয়ে থাকা, সবই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তেজশ্রী কফির মগে শেষ চুমুক দিয়ে হালকা হাসলো। আর্যর এই কাব্যিক কথাগুলো মাঝে মধ্যে তাকে অন্য এক জগতে নিয়ে যায়। সে অন্ধকার
থেকেই পাল্টা প্রশ্ন করলো। এত অন্ধকারেও বুঝলেন কি করে আমি এখানে? আর্য বেলকনিতে 2 হাত রেখে বেশ অস্থির হয়ে বলল, আমি আপনার অস্তিত্ব টের পাই তেজস্বিনী। আপনার নিঃশ্বাসের শব্দও যেন দূরত্বের দেয়াল ভেঙে আমার কানে পৌঁছায়। তেজশ্রী অবাক হয়ে তাকিয়ে রইল। অন্ধকারেই সে নিঃশব্দে এক চিলতেই হাসলো। আর্য যেন সেটাও টের পেল, তাই কৌতুক করেই বলল, এভাবে হাসবেন না তেজস্বী, এত রাতে হার্ট অ্যাটাক করবো তো। তেজশ্রী এবার কৌতূহলী হয়ে বলল, আমার হাসিও দেখে ফেললেন? গভীর অন্ধকারে যদি আকাশে চাঁদ দেখা যায় তবে আপনার হাসি কানা দেখতে পারবো না। আপনি তো আমার কাছে ওই চাঁদের চেয়ে উজ্জ্বল। তেজশ্রী একটু থমকে গিয়ে বলল, আপনি না বেশ ভালো কথা বলতে পারেন, কথা দিয়ে মানুষকে ভোলাতে পারেন, এতে আপনার কোনো জোর নেই। আর্য দীর্ঘশ্বাস ফেলে একটু উদাস গলায় বলল, এই যে মাঝখানে যেন এক পৃথিবী সমান দূরত্ব আমাদের, এই দূরত্ব কবে ঘুচবে তেজস্বিনী? কবে কোনো এক পূর্ণিমার রাতে আমরা পাশাপাশি বসে আকাশের তারা গুনতে পারবো? তেজশ্রী কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার পেশাদার চোখজোড়া আর্যর বিল্ডিংয়ের নিচের গেটের দিকে আটকে গেল। ঘুটঘুটে অন্ধকারের মাঝেও সে স্পষ্ট দেখল একটি মুখোশধারী অবয়ব অত্যন্ত সন্তর্পণে দেয়াল টপকে আর্যর বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করছে। তেজশ্রীর ষষ্ঠ ইন্দ্র বিপদ সংকেত বাজিয়ে উঠল। লোকটির চলাফেরা আর ভঙ্গি মোটেও সাধারণ চোর বা ছিনতাইকারীদের মতো নয়, ওর লক্ষ্য সুনির্দিষ্ট। তেজশ্রী সাথে সাথে সতর্ক গলায় আর্যকে ডাকলো, আর্য, কথা বাড়াবেন না, এখনই রুমের ভেতরে যান। আপনাদের বিল্ডিং এ কেউ একজন ঢুকেছে। লোকটা সম্ভবত আপনার কাছেই যাচ্ছে। আমি নিশ্চিত সে চোর নয়, অন্য কোনো উদ্দেশ্যে এসেছে সে। আর্য ভাবলো তেজশ্রী হয়তো দুষ্টুমি করছে। সে হো হো করে হেসে উঠে বলল, আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি পুলিশ বলে এইভাবে ভয় দেখানো কিন্তু ঠিক না অফিসার। আমি মোটেও ভয় পাচ্ছি না। তেজশ্রী বুঝলো আর্যর সাথে কথা পেঁচিয়ে লাভ নেই। লোকটা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে না। সে আর এক মুহূর্ত দেরি না করে বেলকনি থেকে দ্রুত ঘরের ভিতর ঢুকে নিজের সার্ভিস রিভলভারটা হাতে নিল। এক ঝটকায় ফ্ল্যাটের দরজা খুলে লিফটের তোয়াক্কা না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো সে। এদিকে আর্য মনে করলো তেজশ্রী হয়তো তার রোম্যান্টিক কথায় বিরক্ত হয়ে বা লজ্জা পেয়ে ভিতরে চলে গেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চেয়ারে গিয়ে বসলো। মনে এক রাশ বিষণ্ণতা নিয়ে বিড়বিড় করলো, মেয়েটা সবসময় এমন কাঠখোট্টা রয়ে গেল, একটু মনের কথা বলছে না। ছদ্মবেশী লোকটা অত্যন্ত নিপুণভাবে আর্যর ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। আর্য তখনও বেলকনিতে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আনমনা হয়েছিল। বুঝতেই পারেনি তার ঠিক পিছনে মৃত্যু দাঁড়িয়ে আছে। লোকটার হাতে কালো গ্লাভস আর ধারালো এক ছুরি, যা সে আর্যর কাঁধ বরাবর তাক করে উঁচিয়ে ধরল। ঠিক যখনই সে ছুরিটা আর্যর শরীরে গেঁথে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিল, তখনই বিদ্যুৎ বেগে সেখানে হাজির হলো তেজশ্রী। সে পিছন থেকে লোকটার হাতটা লোহার মতো শক্ত মুঠোয় চেপে ধরল। আকস্মিক এই বাধায় আততায়িত চমকে উঠল এবং ধস্তাধস্তি করে তেজশ্রীর হাত থেকে নিজেকে ছাড়িয়ে দরজার দিকে দৌড় দিল। আর্য পিছনে তাকিয়ে দৃশ্যটা দেখে পাথরের মতো জমে গেল। পরক্ষণে স্তম্ভিত ফিরে পেয়ে সে তেজশ্রীর হাতে ধাওয়া করল। বিল্ডিংয়ের গেট পার হওয়ার সময় তেজশ্রী প্রায় লোকটার জ্যাকেট খপ করে ধরেই ফেলেছিল, কিন্তু ধূর্ত আত্মতাই তাকে সজোরে এক ধাক্কা দিয়ে গেটের ওপাশে চলে গেল। ঠিক সেই মুহূর্তে একটা বাইক এসে তাকে তুলে নিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। ধাক্কা সামলাতে না পেরে তেজশ্রী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং সরাসরি পিছনে থাকা আর্যর প্রশস্ত বুকের উপর হুমড়ি খেয়ে পড়ল। আকস্মিক এই ঘনিষ্ঠতায় দুজনই কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তেজশ্রীর দ্রুত হৃদস্পন্দন আর্যর বুকে প্রতিধ্বনিত হচ্ছিল। এক মুহূর্তের জন্য সময়টা যেন থমকে গেল। দুজনের চোখ একে অপরের গভীরে নিবদ্ধ। তেজশ্রীর দ্রুত হৃদস্পন্দন আর্যর বুকের ধুকপুকানির সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। ঘোর কাটতে তেজশ্রী তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। সে আবারও গেটের ওপাশে অন্ধকার রাস্তার দিকে ধাবিত হতে নিলে আর্য শান্ত গলায় বলে উঠল, আর গিয়ে লাভ নেই তেজস্বিনী, যে যাওয়ার সে বহুদূর চলে গেছে। তেজশ্রী হাঁপাতে হাঁপাতে আর্যর দিকে ফিরল। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আর্যর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, লোকটা আপনাকে কেন মারতে এলো আর্য? আপনার কি কোনো শত্রু আছে? কেউ কি আপনার উপর পুরনো কোনো আক্রোশ পুষে রেখেছে? আর্য মনে মনে ভাবলো, আমার জীবনে বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা কয়েক গুণ বেশি, যা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু মুখে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, আমি তো সাধারণ একজন মানুষ, আমার আবার শত্রু আসবে কোত্থেকে? তেজশ্রী গেট খুলে বাইরে বেরিয়ে যেতে যেতে বিরক্তির সুরে বলল, সাবধানে থাকবেন, আর সকালে দেরি না করে পুলিশ স্টেশনে একটা কেস ফাইল করে দিন। আর্য তেজশ্রীর সাথে সাথে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। রাতের নিস্তব্ধ রাস্তায় দুজনের জুতার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। আর্য একটু নিচু স্বরে আবদার করলো, চলুন না কিছুক্ষণ একসাথে হাঁটে, এমন সুন্দর রাত আর সুযোগ তো সবসময় আসে না। তেজশ্রী বাঁকা চোখে আর্যর দিকে তাকালো, তবে এবার আর কঠোরভাবে মানা করলো না।
কেন জানি এই লোকটার সান্নিধ্য তাকে এক অদ্ভুত নিরাপত্তা দেয়। কিছুক্ষণ নিঃশব্দে হাঁটার পর তেজশ্রী হঠাৎ গম্ভীর গলায় প্রশ্ন করলো, বিয়ে করছেন কবে? আর্য বিন্দুমাত্র সময় না নিয়ে উত্তর দিল, যেদিন আপনি রাজি হবেন চলে এখনই চলুন কাজে অফিসে, আমি প্রস্তুত। তেজশ্রী এবার কপালে ভাঁজ ফেলে বলল, আপনি সত্যি একটা বিরক্তিকর মানুষ আর্য। আর্যর ঠোঁটে সেই চিরচেনা জাদুকরী হাসিটা ফুটে উঠল। সে প্রসন্ন মুখেই বলল, আপনার মতো একজন শক্ত মনের মানুষের বিরক্তিকর কারণ হতে পেরেও আমি নিজেকে ধন্য মনে করছি। তেজশ্রী হঠাৎ থমকে দাঁড়ালো। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের ম্লান আলোয় আর্যর চোখের দিকে সোজাসুজি তাকিয়ে অত্যন্ত শীতল গলায় বলল, আপনি বোকামি করছেন মিস্টার আর্য। আপনি আমাকে এই জন্মে পাবেন না, মিছে আশা ছেড়ে দিন। আর্যর চোখ মুখে এক মুহূর্তের জন্য দমে যাওয়ার চিহ্ন দেখা গেল না। সে এক পা এগিয়ে এসে খুব দৃঢ়তার সাথে বলল, দ্বিতীয় জন্ম নেই, তাই আপনাকে জন্মেই আমার হতে হবে, সেটা যেভাবেই হোক তেজস্বিনী, আমি আপনাকে আমার করেই ছাড়ব। তেজশ্রী এবার একটু বাঁকা হাসলো, তবে সেই হাসিতে বিদ্রুপ ছিল। সে বলল, একজন ডিভোর্সি নারীর জন্য এত উতলা হয়েছেন কেন আর্য? লোকে শুনলে আপনাকে পাগল বলবে। আপনার মতো সুপুরুষের জন্য অবিবাহিত মেয়ের অভাব হবে না। আর্য চোয়াল শক্ত করে এলো। সে গম্ভীর ও জেদি কণ্ঠে বলল, কে কি বললে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার, যেভাবেই হোক আমাকে আপনার লাগবে, অ্যাট এনি কস্ট, আন্ডারস্ট্যান্ড? আর্যর মুখ থেকে এত কৃতত্ববাদী আর জেদি কণ্ঠস্বর এর আগে তেজশ্রী কোনোদিন শোনেনি। লোকটার ভিতরের এক অন্য রূপ যেন আজ বেরিয়ে এলো। তেজশ্রী আর কথা না বাড়িয়ে সামনের দিকে দ্রুত হাঁটতে শুরু করলো। যাওয়ার সময় পিছন ফিরে বলে গেল, তাহলে সারা জীবন অপেক্ষা করেই কাটিয়ে দিন। আপনার আর বিয়ে করা লাগবে না এই জীবনে। আর্য অন্ধকার রাস্তার মাঝে দাঁড়িয়ে তেজশ্রী চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। তার কণ্ঠস্বর এবার পাথরের মতো ভারী শোনালো, আমি আমৃত্যু অপেক্ষা করব আপনার জন্য, আপনি না আসা পর্যন্ত আমার গন্তব্য শেষ হবে না। ফরেন্সিক ল্যাবে রাখা কিছু রিপোর্ট গভীরভাবে চেক করছিলেন ফরেন্সিক স্পেশালিস্ট ডক্টর রিধিকা। তার ললাটে চিন্তার ভাঁজগুলো বেশ স্পষ্ট। এই মুহূর্তে তার পুরো মনোযোগ সেই রহস্যময় সিরিয়াল কিলার কেস এর ওপর। একের পর এক লাশ উদ্ধার হলেও খুনি এমনভাবে কাজ সেরেছে যে কোনো শক্তিশালী এভিডেন্স পাওয়াই দুষ্কর হয়ে পড়েছে। তালিকায় প্রথম নাম ছিল অ্যাডভোকেট দিলওয়ারা বেগম। এরপর থেকে এক বিশিষ্ট ব্যবসায়ী হাকিম শাহ এবং ডক্টর আদিত্য কুমার। তিনজনের খুনের ধরন হুবহু এক হলেও তাদের মাঝে কোনো দৃশ্যমান লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। একে অপরের সাথে কোনো সামাজিক বা পেশাগত সম্পর্ক নেই, তবুও কেন তারা একই খুনের নিশানায়? হৃদিকার গভীর ভাবনার মাঝে ল্যাবে প্রবেশ করল তেজশ্রী, ইকরা, রেদওয়ান, কবির এবং হৃদয়। হৃদয় ভিতরে ঢুকেই রীতিমতো হাঁপাচ্ছিল। অস্থির গলায় সে জিজ্ঞেস করলো, রিধি, তুমি ঠিক আছো তো? প্লিজ বলো তোমার কিছু হয়নি। হৃদয়ের এই ব্যাকুলতা দেখে রেদওয়ান আর ইকরা একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো। হৃদয়ের মনে হৃদিকার জন্য যে গভীর ফিলিংস আছে সেটা এখন আর কারোর জন্য অজানা নয়। হৃদিকার মনেও হয়তো একই অনুরাগের বসতি। তেজশ্রী বেশ সিরিয়াস মুডেই প্রশ্ন করলো, ফোনে তো বলেন আপনার উপর অ্যাটাক হয়েছে, আসলে কি ঘটেছিল সবটা খুলে বলুন। হৃদিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি যখন অন্য একটা কেসের বডি নিয়ে ব্যস্ত ছিলাম ঠিক তখনই এভিডেন্স রুম থেকে একটা অদ্ভুত শব্দ পাই। স্বাভাবিকভাবেই আমার মনে সন্দেহ জাগে, কারণ আজ ল্যাবে আমি ছাড়া আর কেউ ছিল না। আমি বেশ সাবধানে পা টিপে টিপে রুমটার দিকে যাই এবং জিজ্ঞেস করি ভেতরে কে। ঠিক তখনই শব্দ থেমে যায় এবং সাথে সাথে রুমের লাইট অফ করে দেওয়া হয়। গুটগুটে অন্ধকারের মাঝেও আমি অনুভব করি আমার পাশ দিয়ে কেউ একজন এসকেপ করার চেষ্টা করছে। আমি লোকটার শার্ট টেনে ধরার চেষ্টা করেছি, কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল যে আমাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। সামাল দিতে না পেরে আমি টেবিলের ওপর পড়ে গিয়ে কপালে চোট পাই। তেজশ্রীর তীক্ষ্ণ চোখজোড়া ল্যাবের চারপাশে একবার বুলিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, ফরেন্সিক ল্যাব থেকে কি ইম্পর্টেন্ট কিছু গায়েব হয়েছে? হৃদিকা ম্লান মুখে উত্তর দিল, হ্যাঁ, সিরিয়াল কিলিং কেস ডক্টর আদিত্য কুমারের বাড়ি থেকে তোমরা কানের দুল উদ্ধার করেছিলে, সেটা এখন আর ল্যাবে নেই। খুনি সেটা নিয়ে যেতে সাকসেসফুল হয়েছে। হৃদিকার কথা শুনে ল্যাবে এক নিস্তব্ধতা নেমে এলো। উপস্থিত সবার চোখে মুখে একরাশ বিস্ময়। সাধারণ একটা দুলের জন্য কেউ এত বড় ঝুঁকি নিয়ে এখানে রেড দিতে আসবে, এটা ভাবাই যায় না। দুলটা না ছিল সোনার, না ছিল অন্য কোনো মূল্যবান ধাতুর, তবে কেন এই চুরি? রেদওয়ান কিছুটা গম্ভীর গলায় প্রশ্ন করলো, আর কিছু কি মিসিং আছে? না, এটাই তো সবচেয়ে বেশি কনফিডেন্স।
সামান্য একটা জোড়া ধুলের জন্য কেউ এত বড় রিস্ক নিল? বাইরে সিকিউরিটি গার্ডকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হয়েছে, এমনকি স্মার্টলি সব সিসিটিভি ক্যামেরাও অফ করে দিয়েছে তারা। তেজশ্রী কিছুক্ষণ চুপ করে থেকে কপাল ঘষল। তারপর নিজের ল্যাপটপটা ওপেন করে কানের দুলের ছবিগুলো জুম করে দেখতে লাগলো। দুলটি সোনালি রঙের, নিচে মাঝারি সাইজের ঝুমকো, পালিশ কিছুটা ফ্যাকাশে হয়ে এসেছে, যার অর্থ এটি অনেক বছরের পুরনো কোনো অ্যান্টিক জিনিস হতে পারে। কিন্তু এত সাধারণ একটা দুল কেউ কেন দশকের পর দশক আগলে রাখবে? আর সেটা চুরি করতেই বা কেন খুনিকে ল্যাবে হানা দিতে হবে? বেশ কিছুক্ষণ কেসের খুঁটিনাটি নিয়ে আলোচনার পর সবাই ল্যাব থেকে বেরিয়ে গেল। কেবল হৃদয় নড়ল না। সে হৃদিকার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আলতো স্বরে বলল, ডাক্তার ম্যাডাম, মাঝরাতেও এই লাশের রূপের মাঝে কাজ করছেন, আপনার কি একটু ভয় হয় না? হৃদিকা নির্লিপ্ত ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করল। ভয় কেন হবে? এই যে এত রাত, চারিদিকে ডেড বডি, এর মাঝে আপনি একা। হৃদিকা হেসে ফেলল। তার হাসিতে যেন মুক্ত ঝরল। হৃদয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে আক্ষেপে সুরে বলল, তুমি আমার সাথে কবে সংসার করবে সেটা তো কেবল উপরওয়ালাই জানেন। যাই হোক, এখন এই ফাইলগুলো রাখো, তোমাকে তোমার বাসায় ড্রপ করে তারপর আমি বাড়ি ফিরবো। হৃদিকা প্রথমে কিছুটা ইতস্ত করলেও হৃদয়ের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চাইল না। মৃদু হেসে সে হৃদয়ের সাথে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। গাড়িতে উঠে তেজশ্রী, রেদওয়ান আর ইকরা তাদের গন্তব্যের দিকে রওনা হলো। রেদওয়ান খুব মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। তার পাশেই ফ্রন্ট সিটে বসে আছে তেজশ্রী, আর পেছনের সিটে ইকরা জানলার বাইরে তাকিয়ে কিছু একটা ভাবছে। হঠাৎ তেজশ্রীর ফোনে একটা মেসেজের নোটিফিকেশন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো হোয়াটসঅ্যাপে একটা অচেনা নাম্বার থেকে টেক্সট এসেছে। মেসেজটা ওপেন করতেই তার চোখের সামনেই ভেসে উঠল কিছু কাব্যিক লাইন। আপনারা দেখিবার মনে লয়, যেমন করিয়া মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মানুষ এক ফোঁটা পানির জন্য ছটফট করে। মেসেজটা পড়ে তেজশ্রী বিরক্ত হলো না, বরং তার অবচেতন মন খুব দ্রুতই ধরে ফেলল এই বার্তার আড়ালে থাকা মানুষটি কে হতে পারে। তবুও কৌতূহল বজায় রেখে সে রিপ্লাই দিল, কি বলছেন? ওপাশ থেকে প্রায় সাথে সাথেই উত্তর এলো। আমি জানি আপনি আমাকে চিনেছেন। তেজশ্রীর ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে নিশ্চিত হলো যে এটা আর্য ছাড়া আর কেউ নয়। সে আবারও লিখল, হঠাৎ মেসেজ দিলেন যে? কেন, আপনি কি বিরক্ত হলেন? আর মেসেজ দিবেন না? তেজশ্রী কিছুটা শাসন করা স্বরে লিখল। সে ভেবেছিল আর্য হয়তো জেদ করবে, কিন্তু ওপাশ থেকে সংক্ষিপ্ত জবাব এলো, ঠিক আছে। এত সহজে আর্য তার কথা মেনে নিল দেখে তেজশ্রী কিছুটা অবাকই হলো। কিন্তু তার বিস্ময়ের রেশ কাটাতে না কাটতেই আবারও ফোনে সেই চিরচেনা টুং শব্দ স্ক্রিনে ভেসে উঠল। এখন থেকে তাহলে সরাসরি কল দেব। লোকটার এমন নির্ভেজাল পাগলামি দেখে তেজশ্রী আর হাসি চেপে রাখতে পারল না। সে শুধু লিখল, আপনি একটা আস্ত পাগল। এরপর আর কোনো কথা না বাড়িয়ে মোবাইলটা সাইলেন্ট করে রেখে দিল সে। এতক্ষণ তেজশ্রীর মুখের মিষ্টি হাসির দিকে রেদওয়ান আর চোখে তাকাচ্ছিল। তার চাহনিতে এক অদ্ভুত কৌতূহল। সে আর থাকতে না পেরে জিজ্ঞেস করলো, তেজস্বী, আজ তোমাকে ভীষণ খুশি মনে হচ্ছে, ব্যাপার কি? তেজশ্রী চট করে নিজেকে সামনে নিয়ে উত্তর দিল, না তেমন কিছু না তো। তাদের কথার মাঝেই পেছনের সিট থেকে ইকরা বলে উঠল, সামনের ওই মোড়ে আমাকে নামিয়ে দাও তো। একটা জমকালো রেস্টুরেন্টের সামনে গাড়িটা এসে থামলো। তেজশ্রী অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই রাতের রেস্টুরেন্টে কি একা খেতে যাবি? ইকরা রহস্যময় হাসি দিয়ে বলল, না একা না, একজন স্পেশাল কেউ আছে আমার জন্য। তেজশ্রী আর রেদওয়ান দুজনেই বেশ সারপ্রাইজড হলো। রেদওয়ান মৃদু হেসে বলল, আচ্ছা, সাবধানে যাও। ইকরা নেমে যাওয়ার পর রেদওয়ান গাড়ি আবার স্টার্ট দিয়ে বলল, তেজস্বী, সামনে একটা দারুণ কফি শপ আছে, এক কাপ কফি হয়ে যায়। তেজশ্রী হাতের ঘড়ির দিকে তাকিয়ে একটু চিন্তিত গলায় বলল, আজ থাক, এখন আবার বিউরোতে গিয়ে কিছু ফাইল চেক করতে হবে, তারপর বাসায় ফিরবো। এখন কফি খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তেজশ্রীর কথায় রেদওয়ান আর জোরাজুরি করলো না। তেজশ্রী জানলার বাইরে তাকিয়ে আছে। রাতের ঢাকা শহরটা এক অন্যরকম রূপে সেজেছে। নিয়ন আলোর মেলায় রাস্তাঘাটগুলো দেখতে বেশ সিনেম্যাটিক লাগে। নীরবতা ভেঙে রেদওয়ান হঠাৎ বলে উঠল, জানো তেজস্বী, তোমাকে আসলে ভীষণ সুন্দর লাগে, অথচ তুমি কাজের চাপে একদমই আসো না। তেজশ্রী খুব স্বাভাবিকভাবেই ছোট করে উত্তর দিল, থ্যাংক ইউ। তেজশ্রী আবারও বাইরের দিকে দৃষ্টি ফেরালো। রেদওয়ান বারবার তার দিকে তাকাচ্ছিল। তেজশ্রীর চুলগুলো একটা ক্লিপ দিয়ে আটকানো, কিন্তু সামনে ছোট ছোট কিছু অবাধ্য চুল বাতাসের ছাপটায় তার কপালে এসে আঁচড়ে পড়ছে। রেদওয়ান যেন চোখ ফেরাতেই পারছিল না। তার মনে হলো সৃষ্টিকর্তা বোধহয় সবটুকু যত্ন দিয়ে এই মেয়েটিকে গড়েছেন, যেন যেমন তার চোখ ধাঁধানো রূপ তেমনই তার ব্যক্তিত্বের তেজ। রাত তখন বেশ গভীরে।
শহরের ব্যস্ততা নিভে গিয়ে এক মায়াবী নিস্তব্ধতা নেমেছে চারিদিকে। তেজশ্রী ক্লান্ত শরীরে বাড়ি ফিরে বরাবরের মতো এসে দাঁড়ালো তার প্রিয় বেলকনিটাতে। অভ্যাসবশতই তার প্রথম নজরটা আছড়ে পড়ল সামনের বিল্ডিংয়ের সেই পরিচিত বেলকনিটার উপর। কিন্তু আজ সেখানে কোনো আলো নেই, নেই সেই চিরচেনা চেয়ারে বসে থাকা মানুষটা। আর্য নেই। মুহূর্তেই তেজশ্রীর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। এক অজানা বিষণ্ণতা তার মনকে আচ্ছন্ন করে ফেলল। সে নিজের উপরই বিরক্ত হলো। আজ কেন লোকটা নেই? আর্যর উপস্থিতি কি তবে তার জীবনের এক অবাধ্য অভ্যাসে পরিণত হচ্ছে? সে তো এমন কাঁচা আবেগের মেয়ে নয়। নিজেকে মনে মনে ধমক দিয়ে তেজশ্রী বিড়বিড় করে করল, এরকম ছেলে মানুষই তোকে মানায় না তেজস্বী। সে রেলিংটা শক্ত করে ধরে নিজেকে বোঝানোর চেষ্টা করলো। মেয়েদের সবচেয়ে বড় ভুল হলো নিজের দুর্বলতা প্রকাশ করা। মানুষ যখন অন্যের দুর্বলতার হদিস পায় তখন তারা ঠিক সেই জায়গাটাতেই বারবার আঘাত করে। আমি কাউকে সেই সুযোগ দেব না। নিজের মনকে পাথর করে তেজশ্রী আর্যের বেলকনি থেকে চোখ সরিয়ে যেই না উল্টো দিকে ফিরল, অমনি এক অতি পরিচিত ভরাট কণ্ঠস্বর বাতাসে ভেসে কানে কানে ভেসে এলো। আমায় খুঁজছিলেন? হঠাৎ নিস্তব্ধ রাতে আর্যর এই গম্ভীর কণ্ঠস্বর শুনে তেজশ্রী সামান্য কেঁপে উঠল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সেই তড়িৎ দৃষ্টি ফেরাতেই দেখল অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে আর্য এক অদ্ভুত মায়াবী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোয় আর্যর চোখের সেই তীব্র চাহনি যেন তেজশ্রীর মনের সব লুকোনো কথা এক পলকেই পড়ে ফেলছে। আর্যর ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসিটা লেগেই আছে। কি এক অদ্ভুত জাদুমাখা সেই হাসি। লোহার মতো শক্ত মনের অধিকারিণী তেজশ্রীও কেন জানি সেই হাসির মায়া থেকে নিজেকে সরিয়ে নিতে পারছে না। ল্যাম্পপোস্টের আবছা আলোয় আর্যর চোখের মনি দুটো যেন আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছে। আর্য রেলিংয়ে ভর দিয়ে একটু ঝুঁকে মুচকি হেসে বলল, এজন্যই তো বলি, জেদ ছেড়ে আমাকে বিয়েটা করে নিন, তাহলেই প্রতিদিন কাজ থেকে ফিরে ওইভাবে অন্ধকারে লুকিয়ে আমাকে ওকে চোখে দিয়ে খোঁজার প্রয়োজন পড়বে না। একদম সশরীরে সামনেই পাবেন। তেজশ্রী তখনই কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে তাকালো। এই লোকটার কি আর কোনো কাজ নেই? সুযোগ পেলেই বিয়ের আলাপ পেরে বসে। তেজশ্রী শাসনের চাউনিতে তোয়াক্কা না করে আর্য আবারও আক্ষেপে সরে বলতে লাগলো, জানেন তেজস্বিনী, আজ অফিস থেকে ফিরে ভাবলাম নিজে কিছু রান্না করি। ডিম রাত্রে গিয়ে দেখি ডিমের বারবিকিউ হয়ে গেছে, মানে একদম পুড়ে কয়লা। আহারে, ঘরে একটা লক্ষ্মী বউ থাকলে কি এ অভাগাকে এত কষ্ট করতে হতো বলুন তো? আর্যর বলার ভঙ্গি আর ডিমের বারবিকিউ শুনে তেজশ্রী আর নিজেকে সামলাতে পারল না। গাম্ভীর্যের সব দেয়াল ভেঙে সে শব্দ করে হেসে উঠল। এই প্রথম তেজশ্রীর মুখে এমন প্রাণ খোলা অকৃত্রিম হাসি দেখা গেল। আর্য অপলক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি নেমে এলো। সে খুব নরম গলায় বলল, আপনি যদি একবার নিজের চোখে দেখতেন আপনার এই হাসিটা ঠিক কতটা মনোমুগ্ধকর, তাহলে বিশ্বাস করুন আপনি সারাক্ষণ এইভাবে হেসে যেতেন। আর্যর কণ্ঠে সেই গভীর অনুরাগ আর সরাসরি প্রশংসা শুনে তেজশ্রীর হাসির ঝর্ণাটা হঠাৎ থেমে গেল। তার ফর্সা মুখখানিতে এক অদ্ভুত লালচে আভা ছড়িয়ে পড়ল। তেজশ্রী নিজেও অবাক হয়ে ভাবল, কী আশ্চর্য, তার মতো কঠোর স্বভাবের মেয়েও কি তবে আজ লজ্জা পাচ্ছে? ল্যাম্পপোস্টের ম্লান আলোয় নিজের এই লাজুক মুখটা আড়াল করার জন্য সে চট করে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। সকালবেলার মিষ্টি রোদে রেদওয়ান কবির যখন তার বাইক নিয়ে বাড়ির বাইরে বের হলো তখন তাকে বেশ পরিপাটিই দেখাচ্ছিল। ধোঁয়াতে ধূসর রঙের শার্ট আর ফর্মাল প্যান্টে ইন করা গেটআপে তার ব্যক্তিত্ব এক ধরনের পেশাদার কাঠিন্য ফুটে উঠেছে। বাইকে চড়ে বসে চাবিটা ইগনিশনে ঘোরাতে যাবে ঠিক তখনই পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। স্ক্রিনে ডিআইজি মারুফ ইকবালের নামটা ভেসে উঠতেই রেদওয়ান সোজা হয়ে বসল। কলটা রিসিভ করে মার্জিত স্বরে সালাম দিয়ে বলল, ইয়েস স্যার, বলুন। ওপাশ থেকে মারুফ ইকবালের গম্ভীর কিন্তু কিছুটা চিন্তিত কণ্ঠস্বর শোনা গেল। কোথায় তুমি রিদওয়ান? এই তো স্যার, মাত্র বাড়ি থেকে বের হলাম, বুড়োতেই আসছি। মারুফ ইকবাল একটু সময় নিয়ে বললেন, তোমাকে এই মুহূর্তে বুড়োতে আসার দরকার নেই। তুমি একটু কষ্ট করে আমার বাড়ির সামনে যেতে পারবে? রেদওয়ান কিছুটা অবাক হলো। সাধারণত স্যার কোনো বড় অপারেশন ছাড়া এমন ব্যক্তিগত অনুরোধ করেন না। সে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, হ্যাঁ স্যার, অবশ্যই পারবো, কিন্তু কোনো সমস্যা হয়েছে কি? না না, তেমন সিরিয়াস কিছু না। মারুফ ইকবাল আশ্বস্ত করে বললেন, ঠিক আছে স্যার,
আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি। রেদওয়ান কলটা শেষ করে বাইক স্টার্ট দিল। রাস্তায় জ্যাম কাটিয়ে এগোতে এগোতে রেদওয়ানের মনে পড়ল ডিআইজি স্যারের কথা। মারুফ ইকবালের স্ত্রী মারা গিয়েছিলেন সন্তান জন্ম দিতে গিয়ে। স্যার চাইলে অনায়াসেই দ্বিতীয় বিয়ে করতে পারতেন, কিন্তু একমাত্র মেয়ের কথা ভেবে তিনি একাই জীবন কাটাতে দিয়েছেন। রেদওয়ান এসব কথা স্যারের মুখে থেকেই শুনেছে। পিতার এমন ত্যাগ আর ভালোবাসা সত্যিই বিরল। কিছুক্ষণের মধ্যেই রেদওয়ান ডিআইজি মারুফ ইকবালের বাড়ির সামনে পৌঁছে গেল। বাইক থামিয়ে হেলমেটটা খুলে হ্যান্ডেলে ঝোলাতে ঝোলাতে তার প্রথম নজর গেল গেটের সামনে দাঁড়িয়ে থাকা সেই তরুণীর দিকে। কিন্তু গেটের সামনে সেই দৃশ্যটা দেখা মাত্রই রেদওয়ান যেন পাথর হয়ে গেল। তার চোখ জোড়া বিস্ময়ে চরক গাছ। সাকুরা সেখানে আর কেউ নয়, বরং স্বয়ং সাকুরা দাঁড়িয়ে আছে। রেদওয়ানের মস্তিষ্কে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সাকুরা এখানে কি করছে? ডিআইজি স্যারের মেয়ের জায়গায় সাকুরাকে দেখে সে পুরোপুরি কিংকর্ত বিমূঢ় হয়ে গেল। রেদওয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে থাকা সাকুরা এক কাল হাসি নিয়ে এগিয়ে এলো। রেদওয়ান নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করো? সাকুরা বেশ আয়েসি ভঙ্গিতেই চুলে একটা ঝটকা দিয়ে বলল, আমার বাড়ির সামনে আমি থাকবো না তো কে থাকবে? রেদওয়ানের চোখ জোড়া যেন কপাল ছুলো। সে অস্পষ্ট স্বরেই বলল, তার মানে তুমি ডিএজি স্যারের মেয়ে? ইয়েস। রেদওয়ান মনে মনে ভাবল, মারুফ ইকবালের মতো এমন শান্ত আর মার্জিত মানুষের ঘরে এমন একটা ছটফটে পাগল টাইপের মেয়ে জন্মালো কি করে? তবে মুখে কিছু প্রকাশ না করে সে গম্ভীর গলায় বলল, বাইকে উঠে বসো। সাকুরা বাইকে উঠে বসার সময় রেদওয়ানের একদম গা ঘেঁষে বসলো। রেদওয়ান মুহূর্তেই ভীষণ বিরক্ত হলো, রাগে স্বরেই বলল, দূরে সরে বসো। কিন্তু সাকুরা যেন কানেই নিল না, বরং সে আরও একটু গা ঘেঁষে বসলো। রেদওয়ানের মেজাজ এবার সপ্তমে চড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলল, কানে কথা চায় না তোমার? বললাম তো দূরে সরে বসো। হঠাৎ এমন কড়া ধমক খেয়ে সাকুরার ছোট্ট দেহখানা কেঁপে উঠল। তার লালচে ঠোঁট দুটো অভিমানে কাঁপছে। মেয়েটা এক মুহূর্ত দেরি না করে বাইকের একদম পেছনের প্রান্তে গিয়ে বসলো, মাঝখানে বেশ অনেকটা ফাঁকা জায়গা রেখে। রেদওয়ান বাইকের লুকিং গ্লাসে লক্ষ্য করলো সাকুরা সে উজ্জ্বল মুখখানা মুহূর্তে মলিন হয়ে গেছে। তবুও সে কঠোর থাকার চেষ্টা করলো। হাইওয়ে ধরে বাইক ছুটতে লাগলো। বাতাসের শোষ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। চঞ্চল সাকুরা পুরোটা পথে একটা কথাও বলল না। অনেকক্ষণ পর রেদওয়ান নিজের গলা পরিষ্কার করে একটু নরম স্বরে বলল, এত অভিমান? সাকুরা কিছুক্ষণ চুপ থেকে খুব ধীর স্থির গলায় বলল, আপনি জানেন আমার বাবা আমাকে কোনো দিন একটা জোরের ধমক পর্যন্ত দেয়নি। রেদওয়ান কোনো উত্তর দিল না। সে জানতো না সাকুরার এই শান্ত রূপটা আরও বেশি কষ্টের। বাইকটা গিয়ে থামলো ভার্সিটির সামনে। রেদওয়ান বলল, কারা তোমাকে বিরক্ত করে দেখাও? তারা কোথায়? আমাকে কেউ বিরক্ত করে না। রেদওয়ান অবাক হয়ে বলল, তাহলে ডিএজি স্যার যে বললো তোমাকে কারা যেন বিরক্ত করে? সাকুরা একটু শান্ত হয়ে বলল, আসলে আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল, তাই বাবার কাছে ওই মিথ্যাটা বলেছিলাম। আই এম সরি। আর কোনোদিন আপনার সামনে আসবো না, আপনাকে বিরক্তও করব না। সাকুরা এক মুহূর্তও দাঁড়ালো না। মুখ নামিয়ে দ্রুত পথে ভেতরের দিকে হাঁটা শুরু করলো। রেদওয়ান কিছুক্ষণ বিষণ্ণ মেয়েটির যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে বাইক স্টার্ট দিয়ে বুড়োর দিকে রওনা হলো। সিংহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সুইচ ভবনের সবচেয়ে রাজকীয় কক্ষটিতে এখন এক গম্ভীর নিস্তব্ধতা বিরাজ করছে। রুমের চারিদিকে দেয়াল সাদা মার্বেল পাথরে মোড়ানো, যেখানে সিলিংয়ের ঝাড় বাতির আলো প্রতিফলিত হয়ে এক আভিজাত্যময় পরিবেশ তৈরি করেছে। আর্য চৌধুরী তার বিশাল কাঠের টেবিলের ওপাশে বসে আছেন। তার শান্ত চোখের গভীরে কি এক অস্থির ঝড় বয়ে যাচ্ছে, সেটা সাধারণ কারোর পক্ষে বোঝা অসম্ভব। আর্যের দীর্ঘ নীরবতা ভাঙল তার পরম মিত্র ইভান হায়দার। সামনের লেদার সোফাটায় আরাম করে বসেই ইভান তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি সিদ্ধান্ত নিলি আর্য? সেদিন রাতে অন্ধকারে তোর উপরে যে হামলাটা হলো, সেটা যে হাবিব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান হাবিবের কাজ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার সোর্স তো এটাই বলছে যে হাবিবের নিজের লোকেই সোর্স তো বলছে যে হাবিবের ছাড়া এই সাহস আর কারো নেই। আর্য হাতের দামি কলমটা ধীরে ধীরে টেবিলের উপর রাখলো। তার শীতল চোখের চাউনি আরো গম্ভীর হলো। সে ধীর স্থির কণ্ঠে বলল, সেটা আমিও জানি ইভান। হাবিব সাহেব ভাবছেন গায়ের জোর দিয়ে সিংহ গ্রুপকে দমানো যাবে, কিন্তু আমি কোনো অন্যায় পথে বা পেশি শক্তি ব্যবহার করে তাকে শাস্তি দিতে চাই না। আমি চাই
তার দম্ভতে এমনভাবে চূর্ণ করতে যেন সে আর কখনো মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায়। কিন্তু কিভাবে? ইভানের গলায় কৌতূহল। আর্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর বড় কাচের জানলার সামনে গিয়েই দাঁড়ালো, যেখানে থেকে পুরো ঢাকা শহরটা পায়ের নিচে মনে হয়। আকাশের দিগন্তের দিকে তাকিয়ে আর্য রহস্যময় এক হাসি হাসলো। সে বলতে শুরু করলো, হাবিব গ্রুপের পুরো সাম্রাজ্য দাঁড়িয়ে আছে তাদের আসন্ন মেগা প্রজেক্ট আর ব্যাংক লোনের ওপর। হাবিব সাহেব বর্তমানে বাজারের 70% কাঁচামাল এককভাবে দখল করে দাম বাড়ানোর পায়তারা করছেন। আমাদের বুদ্ধির চালটা হবে ঠিক এখানেই। আমরা বাজারে এমন কৃত্রিম সংকট তৈরি করব যা তাকে বাধ্য করবে তার সমস্ত স্টক নামমাত্র দামে বাজার ছাড়তে। একই সময়ে আমি তার প্রধান ইনভেস্টরদের সাথে হাত মেলাচ্ছি। যখন তার লিকুইডিটি কমে যাবে তখনই আমরা সিংহ গ্রুপের পক্ষ থেকে তার কোম্পানির শেয়ারগুলো গোপনে কেনা শুরু করব। আর্য একটু থেমে ইভানের দিকে তাকিয়ে বলল, সিংহের মতো আমি তার উপর ঝাঁপিয়ে পড়বো না ইভান, বরং মাকড়সার মতো এমন এক বুদ্ধির জাল বুনবো যেখানে থেকে সে যত বের হতে চাইবে ততই বেরিয়ে যাবে। হাবিব গ্রুপের সাথে এবার লড়াই হবে মস্তিষ্কের। ইভান আর্যের এই ধুরন্ধর পরিকল্পনার গভীরতা বুঝতে পেরে মুচকি হাসলো। সে বুঝতে পারলো আর্য কেবল একজন বড় ব্যবসায়ী নয়, সে একজন দক্ষ দাবারু বটে। হাবিব সাহেব হয়তো জানেনই না যে তার ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সকাল থেকেই তেজশ্রী নিজের ডেস্কে পাথরের মতো স্থির হয়ে বসে আছে। তার চোখের দৃষ্টি কম্পিউটারের স্ক্রিন আর সামনে ছড়ানো সিরিয়াল কিলার কেসের ফাইলগুলোর উপর দ্রুত যাতায়াত করছে। রুমের ভিতরে থমথমে নিস্তব্ধতা জানান দিচ্ছে কোনো এক গভীর রহস্যের জট পাকিয়ে আছে তেজশ্রীর মাথায়। তার কপাল কুঁচকে আছে, যেন অদৃশ্য কোনো ধাঁধার টুকরোগুলোকে মেলাতে চাইছে সে। ঠিক এই সময় হাতে 2 কাপ ধোঁয়া ওঠা কফি নিয়ে রুমে ঢুকলো ইকরা। 1 কাপ তেজশ্রীর সামনে রেখে সে পাশের চেয়ারটায় বসলো। তেজশ্রীর একাগ্রতা রেখে ইকরা নিচু স্বরে জিজ্ঞেস করলো,